আমি কিন্তু আগে খুবই রোগা ছিলাম, এই যে দেখছেন কত রোগা ছিলাম, কিন্তু পরপর মোটা হয়ে যাচ্ছি। এই পরপর মোটা হয়ে যাওয়ার কারণটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। সো হ্যালো এভরিওয়ান, কে কেমন আছেন অবশ্যই জানিয়ে যাবেন। আমার আর একটা মিনি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। এই যে মোটা হয়ে যাওয়ার কারণ, সকালবেলা উঠে ড্রাই ফ্রুটস খেয়ে নিলাম। ড্রাই ফ্রুটসগুলো খেতে খেতে মাকে মায়ের ওষুধগুলো একটু বুঝিয়ে দিচ্ছি। কয়েকদিন হলো মা ভীষণই অসুস্থ, তাই মায়ের ওষুধগুলো কখন কোনটা খেতে হবে এইসব মাকে একটু বলে দিচ্ছি। আমার মাকে দেখে আপনারা বুঝতেই পারছেন মা সত্যিই খুবই অসুস্থ। যাই হোক, সকালবেলা আমি এই ড্রাই ফ্রুটসগুলো খেয়ে থাকি। কাজু বাদাম, কিশমিশ, ছোলা, বাদাম, তার সাথে 2 কি 3টে খেজুর, এগুলো হলো সকালবেলা আমি খেয়ে থাকি। আমি এদিকে ড্রাই ফ্রুটস খাচ্ছি, ওদিকে আমার মা বসে বসে পেঁপে খাচ্ছে। জানেন তো, প্রেগনেন্সিতে কাঁচা হোক বা পাকা কোনো পেঁপেই ডাক্তাররা খেতে বারণ করে। তাই আমিও প্রথম থেকে শেষ পর্যন্ত পেঁপের ধারে কাছে আমি যাই নাই। কিন্তু ডেলিভারি হওয়ার পরও আমি 2 মাস কোনো ফলেই হাত দিই নাই। এখন থেকে অল্প অল্প করে ফল খাওয়া ধরেছি। তাই সকালবেলা পেঁপে খাওয়াটা খুবই দরকার, খুবই ভালো উপকার দেয়। তাই আমার মা সকালবেলা উঠে পেঁপেটা কাটা শুরু করেছে, কাটতে কাটতে মা খাচ্ছে আর আমাদের জন্যও রেখে দিয়েছে। যারা নতুন মা হতে যাচ্ছেন আপনাদেরকে বলছি, আপনারা পেঁপে খাচ্ছেন না তো কিছু খাওয়ার আগে কিন্তু ডাক্তারের সাথে পরামর্শ করে নেবেন। ওদিকে মা পেঁপে খাচ্ছে আর আমি এদিকে আমার দেবাংশীকে নিয়ে বসেছি। আমরা সবাই খাচ্ছি, ওকেও তো খাওয়াতে হবে তাই না? ও সবেমাত্র ঘুম থেকে উঠলো, তাই ওকে নিয়ে আমি বসলাম ওকে খাওয়ানোর জন্য। গত কয়েকদিন আগে আমি একটা ভিডিও দেখছিলাম, আমার ফেসবুকে এসেছিল। একজন মহিলা পার্কে বসে রয়েছে তার বাচ্চা নিয়ে, তার বাচ্চাকে ফর্মুলা মিল্ক খাওয়াচ্ছিল। সে সময় কেউ একজন গিয়ে প্রশ্ন করছে যে আপনি আপনার বাচ্চাকে কতদিন পর্যন্ত ব্রেস্ট ফিড করিয়েছো? তখন উত্তরে সে মহিলা বলে যে হার্ডলি আমি 1 মাস। তখন বলল কেন কেন মাত্র 1 মাস? আপনার কি তাহলে কি মিল্ক আসতো না? তখন বলছে যে না, হতো কিন্তু আমি খাওয়াতাম না। তার উত্তরে এটাই আসলো যে আমার বুকের দুধ হতো কিন্তু আমি খাওয়াতাম না, তার কারণ আমি নিজেকে মেনটেন করি। দেখছিলাম ওকে যদি আমি ব্রেস্ট ফিড করাই তাহলে আমার শরীরটা যেন কেমন হয়ে যাচ্ছে, তাই সব কিছুটা ম্যানেজ করার জন্য, নিজের শরীর ঠিক রাখার জন্য আমি ওকে ফর্মুলা মিল্ক খাওয়াই, আমি আমার ব্রেস্ট মিল্ক খাওয়াই না। আপনারা ভাবতে পারছেন? মানুষ বলে একজন মা তার সন্তানের জন্য সব কিছুটা করতে পারে। যদি পুরো পৃথিবী একদিকে হয় আর তার সন্তান যদি একদিকে হয়, একজন মা কিন্তু পুরো পৃথিবীকে ছেড়ে তার সন্তানকে নিয়ে থাকে। আর উনি বলছে যে না, আমার শরীর ঠিক রাখার জন্য, সব কিছুটা মেনটেন করার জন্য আমি ব্রেস্ট ফিড করাই না। এখনও যে এমন মা আছে, এখনও কি কোনো কালে যে এমন মা আছে সেটা ভাবলেই অবাক লাগে। যাই হোক, আমি আমার দেবাংশীকে খাইয়ে তাকে ঢেকুর তুলে শুইয়ে দিলাম। আর আমার মোটা হয়ে যাওয়ার কারণ হলো আমার দেবাংশী। শুধুমাত্র ওকে আমি ব্রেস্ট মিল্ক খাওয়ানোর জন্য আমি যা পারি তাই খাই, যে যাই বলে আমি সেটাই করে যাই, সেটাই খাই। আর এমনিতে আমাদের রক্ত জল হয়ে দুধ হচ্ছে, তাই আমাদের খেতে হবে। আমরা যদি বেশি বেশি করে খাই, সব কিছুটা খাই, তাহলে একটা বাচ্চাকে আমরা ঠিকমতো খাওয়াতে পারবো। এই যে দেবাংশীর কাপড়গুলো নিয়ে চলে এলাম ধোয়ার জন্য, আর এখানে এই যে সাবু নিয়ে বসেছি। এখানে সাবু রয়েছে, এখানে পেঁপে, মা যে পেঁপেগুলো কেটেছিল পেঁপে রয়েছে, ওখানে সাবু ভেজানো রয়েছে, ওটা আমার বড় মেয়ে খাবে। কারণ দুধ দিয়ে সাবু আমার মেয়ে খেতে চায় না। আর এখানে ওরই জন্য কয়েকটা ড্রাই ফ্রুটস রেখে দিয়েছি, ও খাবে বলে। আমি এখানে বসে পড়লাম খাওয়ার জন্য। একসাথে কিন্তু সব কিছু খাই না, একটু একটু করেই খাই। এই যে এখানে আমি আমার মেয়েকে ভিটামিন D3 যে ড্রপসটা, ওটা 10 ফোঁটা করে খাওয়াই প্রত্যেক দিন। ওটাকে খাওয়ানোর জন্য চলে এসেছি। খুলতেই পারছেন, এটা নতুন, আগের পুরনোটা শেষ হয়ে গেছে, এবার এটা নতুন নিয়ে এসেছে। দেখেন খুলতেই পারছি না, দাঁত দিয়েও খোলার চেষ্টা করলাম তাও হচ্ছে না। লাস্ট পর্যন্ত আসছে আমার বড় মেয়ে, বলে আমাকে তাও দেখি আমি খুলতে পারি কি না। ঠিক আছে, চেষ্টা করে দেখো। ও আবার খোলার চেষ্টা করছে, পারছেই না পারছেই না। এই দেখছো ছোট্ট ছোট্ট পা। আমার মাও ওই দিক থেকে কোথায় যাচ্ছে কে জানো, ওই দেখো ও লেগে পড়েছে দাঁত দিয়ে, দাঁত দিয়ে ও খুলতে পারবে না শেষ পর্যন্ত। আমি আবার নিলাম, এবার কি করব, পুরো দাগ হয়ে গেছে বোতলের চাপাটা। শেষ পর্যন্ত বললাম যে একটা ছুরি নিয়ে আসো তো, আর একার দ্বারাই সম্ভব না, এবারে অস্ত্র দিয়ে এগুলোকে কাটতে হবে।
তাই জন্য আমার বড় মেয়ে আমাকে একটা ছুরি এনে দিল। ছুরি দিয়ে এবারে বোতলটা চাপাটা খোলার চেষ্টা করলাম। ওই পাশে আমার মেয়ে বসে তার বোনের সাথে কিন্তু এদিক ওদিক এটা ওটা করতেই আছে। ওই দেখছো দেখছো, একটুখানি সুযোগ পাইলেই হয়, হাতের নিচ থেকে উঁকি মারতেছে। ব্যাস, আমি এখানে 10 ফোঁটা নিয়ে নেব। 10 ফোঁটা মানে 0.5, 10 ফোঁটা নিয়ে আমি আমার ছোট্ট সোনামাকে খাইয়ে দেবো। আপনারা মনে করে আপনাদের বাচ্চাদেরকে ভিটামিন D3 ড্রপসটা দিচ্ছেন তো অবশ্যই কিন্তু এটা 1 বছর খাওয়াতে হবে। তাই মনে করে একটা টাইম ধরে সব প্রত্যেক দিন বাচ্চাদেরকে খাওয়ানো উচিত। আমি এই ভিটামিন D3 ড্রপসটা কিন্তু বাচ্চারা খুবই সুন্দর খায়। আমি অনেক ভিডিও দেখেছি, সব বাচ্চারা কিন্তু এই ওষুধটা খুব সুন্দরই খেতে খায়, কোনো অসুবিধা হয় না। কি সুন্দর মানে খাওয়ার সময় ওদের এক্সপ্রেশনগুলোও খুব সুন্দর দেয়। তাই আমার মেয়েও কোনো কিছুতে কম না, ও খুব সুন্দরভাবে এই ওষুধটা খায়। দেখছো, কথা বলছে আর খাচ্ছে, আর ও এক দৃষ্টে শুধু আমার দিকে তাকিয়ে থাকবে। কী যে দেখে ভগবানই জানে। ওকে যদি খাওয়াই কোনো কিছু আর খায় না, এখন তো একটু চঞ্চল হয়েছে, এখনও খেতে চায় না। ওই এখন খেতে বসলেই খালি মুখের দিকে হাঁ করে তাকিয়ে থাকবে, ওর চোখের পলক ফেলবেই না। ওর ওষুধটা খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে, এবারে একটু আদর খাওয়ার জন্য রেডি হচ্ছে। আপনাদের বাড়ির ছোট্ট সদস্যই গরমে কেমন রয়েছে একটু জানিয়ে যাবেন। এবারে আমি সাবুটা খাবো। তখন যে সাবুটা দেখিয়েছিলাম তখন খাই নাই, ওকে ওষুধ খাওয়ানোর জন্য সাবুটা খাই নাই, এখন বসলাম সাবু খাওয়ার জন্য। দুধ সাবু কিন্তু আমি আগে খেতাম না, আগেই সাবু টাবু আমি কিচ্ছু খেতাম না, কিন্তু এখন সব কিছুটা খাওয়ার চেষ্টা করি। তাই এখন দুধ সাবু মানে যা যা জিনিস খাই না এখন সেগুলো দিলে খেয়ে নিই, কেননা আমার মেয়ে ভালো থাকবে, আমার মেয়ে পেট ভর্তি করে খেতে পারবে। আমি যদি ভালো করে পেট ভর্তি করে সব জিনিসটা খাই তাহলে আমার মেয়ে খেতে পাবে, এই চিন্তাটা আমার মাথার মধ্যে ঢুকে গেছে। তাই যখন যা পাচ্ছি নিজের শরীরের খেয়াল না করে সবটা খেয়ে নিচ্ছি। আগে ও বড় হোক, তারপর নিজের শরীরের যত্ন নেব। আমরা বড় মানুষ, আমরা ঠিক নিজেদের যত্ন পরে নিতে পারবো, কিন্তু আমার এই ছোট্ট মেয়েটার এখন হচ্ছে কি বড় হওয়ার সময়, এখন তাকে ঠিকমতো খাইয়ে দাইয়ে মানুষ করার সময়। এখন যদি আমি বলি যে না আমি আমার শরীরের যত্ন করব, আমি আমার ফিটনেস ঠিক রাখবো, এটা যদি আমি ভাবতে যাই তাহলে কিন্তু আমার মেয়ের প্রতি আমার অবহেলা শুরু হবে। তাই কোনো অবহেলা নয়, কোনো মাই এটা করতে পারবে না। হয়তো ভাগ্যচক্রে 100টার মধ্যে 1 পিস মা পড়ে যায় যে নিজের বডি শেভিং নিয়ে থাকে, নিজের বডি মানে ফিগার নিয়ে থাকে, ফিগার মেনটেন করতে চায়। কিন্তু 99 জন মা কিন্তু এটা চায় না। 99 জন মা চায় তার সন্তান যেন ভালো থাকে, তার সন্তান যেন পেট ভর্তি করে খেতে পারে। যাই হোক, আমার মেয়েকে আমি স্নান ফান করিয়ে দিয়েছি, সেগুলো ভিডিও নিতে ভুলে গেছি। স্নান করিয়ে ওকে টিপ টিপ পরিয়ে চলে এলাম ওর জামা কাপড়গুলো ধোয়ার জন্য। আমি সেই প্রথম থেকে আমার মেয়ের 3 দিনের পর থেকে বাড়িতে এসছে, সেই 3 দিনের পর থেকে আমি সব সময় ওর জামা কাপড়ে ও যেগুলো ব্যবহার করে সেই সব কাপড়ে আমি এই ডিটারজেন্টটাই ব্যবহার করি, কোনো সার্ফ আমি দিই না। এই ডিটারজেন্টটা কিন্তু খুবই ভালো, ছোটো বাচ্চাদের ক্ষেত্রে খুবই ভালো। যদি প্রয়োজন হয় আপনারাও ব্যবহার করতে পারেন, দেখতে পারেন, খুবই সুন্দর। কিন্তু আমি সেই প্রথম থেকে আজ পর্যন্ত এটাই ব্যবহার করে যাই, আর এটা আমার ভীষণই ভালো লেগেছে। তাই ভাবছি যে এটাই ব্যবহার করব যতদিন ও ছোটো থাকবে। একটুতেই কিন্তু অনেকটা ফেনা হয়ে যায়, একটুতেই কিন্তু অনেক জামা কাপড় ধোয়া যায়। আপনারা ব্যবহার করে দেখতে পারেন। ব্যালকনিটা খুবই সুন্দর না? এটা হলো আমার পছন্দের জায়গা, এখানে বেশিরভাগ সময়টা আমি কাটাই। এরপর এখানে খেতে বসেছি, এত বড় গামলার মধ্যে খাচ্ছি বলে কেউ কিছু মনে করবেন না, জানেন তো খুবই কুঁড়ে। তারপর আমার মা সারাদিন এটা ওটা করতেই থাকে, তাই ভাবলাম যার মধ্যে আছে ওটাই খেয়ে ফেলি। এর মধ্যে আমি ফ্যান খাচ্ছি। এই যে আমার দেবাংশী এখানে শুয়ে আছে, ওকে স্নান টান করিয়ে পুরো রেডি করে স্নান ওর কমপ্লিট। এবার ওকে বসালাম ওর একটু কেয়ার করার জন্য। স্নান করানোর পর আমি ওর নাক পরিষ্কার করে দিই, ওর কান পরিষ্কার করে দিই। আর হ্যাঁ, বাচ্চাদের কানে খুব সাবধানে কিন্তু স্নান করানোর সময় সাবধানে মাথায় জল দিতে হবে। তার কারণ কানে যদি একটু জল ঢুকে যায় তাহলে কিন্তু দুশ্চিন্তার শেষ থাকবে না, বিপদের শেষ থাকবে না। একটু জল গেলেই কিন্তু রস হয়ে যাবে, আর রস হয়ে গেলে বড় মানুষের যদি কানে রস হয় কেমন অস্বস্তি হয়, তাহলে একটা বাচ্চা মানুষের যদি রস হয় কানের মধ্যে তাহলে কি হবে একবার ভেবে দেখেছেন? তাই খুবই সাবধানে আমাদের বাচ্চাদের কেয়ার করতে হয়। ওর নাক কান সব পরিষ্কার করে ওকে টিপ পরিয়ে দিলাম, টিপ দিয়ে পাউডার দিয়ে। ব্যাস, বাচ্চাকে যেভাবে সবাই সাজায় গুজায় আমিও আমার দেবাংশীকে সেইভাবে সাজিয়ে গুছিয়ে কমপ্লিট করে ফেললাম। আপনাদের বাচ্চাদের স্নান করানোর সময় কানে তুলো দিয়ে স্নান করান তো?
অবশ্যই কিন্তু না যদি দিয়ে থাকেন অবশ্যই করে কানে তুলো দিয়ে স্নান করাবেন। তার কারণ সাবধানের কোনো মান নেই। এই যে আমার দেবাংশী হওয়ার পর এই চিরুনিগুলোও আমি অর্ডার করেছিলাম। চিরুনিটাও কিন্তু খুবই সুন্দর, খুবই নরম। ওকে কিন্তু যখন আমি এটা দিয়ে মাথা চুল আঁচড়ে দিই খুবই কিন্তু মজা পায়, ভীষণই সুন্দর। এই চিরুনিটা যদি আপনারা ব্যবহার করেন আপনাদের বাচ্চাদের জন্য তাহলে কিন্তু খুবই ভালো, কারণ এটা লেগে যাওয়ার চান্স খুবই কম। তারপরে ওকে খাইয়ে দাইয়ে ওকে ঢেকুর তোলানোর চেষ্টা করছি। ও ঢেকুর তুলছে না, ঘুমাবে। তাই জন্য ভাবলাম যে একটু হাঁটতে হাঁটতে ওকে ঘুমও পাড়িয়ে দেবো আর ঢেকুরটাও তুলিয়ে নেব। আমি কিন্তু ওকে মিনিমাম 15 মিনিট ধরে খাওয়াই এবং এরকম করে পিঠের ওপর ফেলে এইভাবে আমি ঢেকুর তোলাই। এই ঢেকুরটা তোলানো আমার কাছে খুবই ইজি লাগে। ঢেকুর তোলানোর কিন্তু অনেকগুলো পদ্ধতি রয়েছে, আমি এটাকে বেছে নিয়েছি কারণ এই পদ্ধতিটা আমার কাছে খুবই ইজি মনে হয়। ওকে ঘুম পাড়াতে পাড়াতে আমারও ঘুম পেয়ে যাচ্ছে। তারপরে ও যে স্নান করেছিল স্নানের জলটা কিন্তু আমি এখানে ওখানে ফেলি না বা বাথরুমে ফেলি না। স্নানের জলটা আমি আমার ব্যালকনিতে যে কটা গাছ রয়েছে গাছের গোড়ায় আমি ঢেলে দিই। জল টল ঢেলে দেওয়া হয়ে গেছে। ওরও জামা কাপড়গুলো শুকনো করতে দিয়েছি, সেগুলোও শুকিয়ে এসছে। এবারে আমার স্নানে যাওয়ার পালা। অসংখ্য ধন্যবাদ ভিডিওটা এত ধৈর্য নিয়ে এতক্ষণ দেখার জন্য।